আমার কিছু একটা খটকা লাগলো, তাই জিজ্ঞেস করলাম, আন্টি আপনার ভাইয়ের নাম কি আবুল হোসেন? হ্যাঁ, কিন্তু তুমি কিভাবে জানো? এবার আমি আর কান্না ধরে রাখতে পারলাম না। আমি যেটা সন্দেহ করলাম সেটাই সত্যি হলো। আন্টি আমার কান্না দেখে বলল, কি হলো বাবা, তুমি কান্না করছো কেন? আর তুমি আমার ভাইকে কিভাবে চিনো? ফুপি আমি কি হলো বাবা, বলো। ফুপি আমি তোমার হৃদয়। আমার কথা শুনে আন্টির যেন কথা বন্ধ হয়ে গেল, শুধু অঝরে কান্না করছে। আমার পাশে এসে বলল, তুমি আমার হৃদয়? হ্যাঁ ফুপি। এটা বলেই ফুপিকে জড়িয়ে ধরলাম। ফুপিও আমাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কি, আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন, ইনি আমার কে? হ্যাঁ, ইনি আমার ফুপি, যে ছোটবেলায় বাসা থেকে চলে যায়। আর হৃদয় বলার কারণ হলো, ছোটবেলায় ফুপি আমাকে আদর করে হৃদয় বলে ডাকতো। এবার গল্পে আসা যাক। আন্টি আমাকে জড়িয়ে ধরে এখনো কান্না করে যাচ্ছে। এমন সময় দরজার পাশ থেকে কেউ কথা বলে উঠল, আমাকে কি এখন আর মনে নাই? দরজার দিকে তাকালাম, দেখি সামিয়া দাঁড়িয়ে আছে। আর দেখে বোঝা যাচ্ছে ও কান্না করেছে, হয়তো আমাদের কথা শুনেছে। ফুপি নিজেকে সামনে নিয়ে বলল, না মা, তোমাকে কিভাবে ভুলবো? তুমি তো আমার মেয়ের মতোই। মেয়ের মতো না ছাই, আজ থেকে আমি আপনার মেয়ে। ফুপি কান্না করে সামিয়াকে জড়িয়ে ধরল। পাগলি একটা। পাগলি। আপনারা বসেন, আমি কফি নিয়ে আসি। সে কি মা, তুমি কেন বানাবে? আমি বানিয়ে নিয়ে আসি। আরে না আন্টি, এমনিতেও কিছুদিন পর থেকে আমাকেই তো বানাতে হবে। এটা বলেই আমাকে একটা চোখ টিপ মেরে চলে যায়। কি মেয়ে রে বাবা, ফুপির সামনেও লজ্জা নাই? একে বিয়ে করলে তো আমার জীবনটা তেজপাতা বানিয়ে দিবে। বাবা, সামিয়া মেয়েটা অনেক ভালো। ফুপি। ও মনে হয় তোমাকে ভালোবাসে। তোমাকে কি বলেছে? ফুপি। ওকে কোনোদিন কষ্ট দিও না বাবা। আচ্ছা ভাইয়া, ভাবি কেমন আছে? ভালোই আছে হয়তো। মন খারাপ করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। এর মাঝে সামিয়া চলে আসে। আরও এটা ওটা গল্প করতেছি। সত্যি বলতে আজ মন অনেক ভালো। এরপর আরো গল্প করে সামিয়া চলে যায়। রাতে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ গল্প লিখে, আপনাদের বলা হয়নি আমি একজন লেখক, ঘুমিয়ে পড়লাম। সকালে সামিয়ার ডাকে ঘুম থেকে উঠি। ওই শাকিল, ওঠ। এত তাড়াতাড়ি কেন? সময় কত হয়েছে জানো? আজ না ভার্সিটিতে যাবে বলছো? যাবো তো। তাহলে ওঠো, 8:30 হয়ে গেছে। কি বলো? দাঁড়াও, আমি রেডি হয়ে আসছি। এরপর সামিয়া ড্রয়িং রুমে চলে যায়। আমি রেডি হয়ে দেখি ও টিভি দেখতেছে। এরপর ওকে নিয়ে নাস্তা করে ভার্সিটির জন্য বেরিয়ে পড়লাম। সামিয়া এখন আর ওর গাড়ি নেয় না, আমার বাইকে করে যায়। পথের মাঝে সামিয়া জানতে চাইলো, ওই কাল রাতে কি করছো? কেন, কিছুই তো করিনি। তাহলে সকালে উঠতে এত দেরি করলে কেন? ও, ফুপির সাথে কথা বলতে বলতে অনেক রাত হয়ে গিয়েছিল। তারপর শুতে গিয়ে ঘুম আসেনি। ফজরের আগে ঘুম আসে, তাই অনেক দেরিতে ঘুমানোতে উঠতে দেরি হয়ে গেল। ও, তো শরীর এখন কেমন আছে? ভালো, আগের থেকে অনেক সুস্থ। এরপর সামিয়াকে নিয়ে ভার্সিটি চলে আসি। ওকে নামিয়ে বাইকটা পার্ক করে তারপর রাকিবদের সামনে গেলাম। কিরে, কি অবস্থা? ভালো, তোরা কেমন আছিস? ভালো, কিন্তু তুই এখন আসতে গেলি কেন? আর একটু সুস্থ হওয়ার পর আসতি। না রে, এমনিতেই অনেক মিস গেছে, এখন না আসলে আবার পিছিয়ে যাব। তো আমাদের ভাবি কেমন আছেন? ভাবি বলাতে সামিয়া লজ্জায় পুরো মুখ লাল হয়ে গেছে। আরে ভাবি দেখি লজ্জা পাচ্ছে। ওই, তোরা থামবি? কেন, তোরা প্রেম করবি আর আমরা ভাবি বলে দোষ? ভাবি কি মাইন্ড করলেন নাকি? না, আমি কিছু মনে করিনি। এরপর ওদের নিয়ে ক্লাসে চলে গেলাম। ক্লাস শেষ করে বের হয়ে মাঠের দিকে গিয়ে দেখি সামিয়ার বান্ধবীরা আড্ডা দিচ্ছে। যাই, ওদের সাথে একটু মজা করি। যেই ভাবা সেই কাজ, ওদের সামনে গেলাম। কেমন আছো আমার শালিকারা? আরে দুলাভাই যে, এতক্ষণ ভালো ছিলাম না, এখন আমাদের দুলাভাই আসছে, সবাই ভালো হয়ে গেছে। আমি আশায় ভালো কেন? আরে আমাদের একটা মাত্র দুলাভাই তো, তাই। ও তাই বলো? তো দুলাভাই শুধু কি আমাদের বান্ধবীকে নিয়ে ঘুরবেন? আমাদেরও একটু আধটু সময় দিয়েন। আরে তোমরা হলে আমার আদরের শালিকারা, তোমাদের সময় না দিলে কাদের দিব? ও সত্যি? পিছনে ঘুরে তাকাতেই দেখলাম সামিয়া আমার দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। ও তুমি? কেন, ডিস্টার্ব করলাম নাকি? না, শালিকাদের সাথে একটু মজা করছিলাম। কারা শালি তোমার? আরে তোমার বান্ধবীরা আমার শালি না? শালা লুচ্চা, তোরে তো। আরে রাগিস কেন, আমরা তো এমনি মজা করছিলাম। একদম ওর দিকে নজর দিবি না। বাবা, এত কিছু বিয়ে আগে হলে বিয়ের পর তো কাউকে দেখতেই দিবি না। দরকার হলে তাই করব, তোরা থাক, আমি আসছি। ওই শালা লুচ্চা, চল আমার সাথে। কি করে এখন আল্লাহ জানে। যে হারে রেগে আছে, আজকে তো আমি শেষ। তাও ওর পিছনে পিছনে গেলাম পুকুর পাড়ে।
এটা কলেজের পিছনে হওয়ায় তেমন কেউ আসে না। এখন তো দেখি আরো কেউ নাই। হাই হাই, আমাকে এখানে মেরে ফেললেও কেউ দেখতে আসবে না। ওই ওদের সাথে এত ইটিস পিটিস কিসের? আরে আমি তো এমনি মজা করছি, এত রাগ করার কি আছে? চুপ, কোনো কথা বলবি না। এমন জায়গায় মারবো না আর কোনোদিন বাবা হতে পারবি না। তাহলে তো তোমারও সমস্যা। ওই কি বললি? কিছু না। কি ডেঞ্জারাস মেরে বাবা, আমি ওর থেকে একটু দূরে দাঁড়িয়ে আছি। ওই এদিকে কাছে আয়। আমি মনে করলাম মারার জন্য ডাকছে, আর যাই করি প্রিয় মানুষটাকে তো আর কিছু করতে পারবো না, তাই বললাম, সামিয়া এবারের মতো মাফ করে দাও, আর ওদের সাথে কথা বলবো না। তোকে আসতে বলছি, আসবি। আমিও ওর কাছে গেলাম, আর ও আমার আরো কাছে আসলো। আমি মনে করলাম থাপ্পড় মারবে, কিন্তু আমাকে অবাক করে দিয়ে ও আমাদের চার ঠোঁট এক করে দিল। কি এক অজানা অনুভূতি আমাকে গ্রাস করলো, পুরো শরীরে কারেন্ট বয়ে যাচ্ছে। এই প্রথম কোনো মেয়ের ঠোঁটের স্পর্শ পেলাম, কোনো এক অজানা জগতে হারিয়ে যাচ্ছি। এইভাবে 3 মিনিট মতো থাকার পর সামিয়া আমাকে ছেড়ে দিল। ওর দিকে তাকিয়ে দেখলাম লজ্জা পাইছে, যে আমার দিকে তাকাতেও পারছে না। দেওয়ার সময় মনে ছিল না, এখন লজ্জা পেলে কি হবে? ওই ওই চুপ, মিস্ত্রিটা কেমন লাগলো? আমি ওকে রাগানোর জন্য বললাম, থুতু, পচা লিপস্টিক, ওয়াক থু। দেখি ও রেগে ফায়ার। কি বললি তুই? না, বললাম অনেক মিষ্টি, আর একটু মিষ্টি খাওয়াবে? প্রতিদিন দিব, কিন্তু অন্য কোনো মেয়ের দিকে তাকাতে পারবি না। আচ্ছা ঠিক আছে, তাকাবো না। আচ্ছা তোমার আব্বু কি আমাদের সম্পর্কে জানে? জানে, আব্বুকে আমি সব বলেছি। এইভাবে চলে গেল 12টা দিন। আজ আবার হাসপাতালে যেতে হবে চেক আপ করার জন্য। এরপর সকালে রেডি হয়ে হাসপাতালে চলে গেলাম। হাসপাতালে গিয়ে ডাক্তারের কেবিনের দিকে যাচ্ছি, এমন সময় দেখলাম একটা মহিলাকে বেডে শুইয়ে কোথাও নিয়ে যাচ্ছে। হাত একটা বাইরে পড়ে আছে, মুখ ঢাকা নাই। তাই একজন নার্সকে জিজ্ঞেস করলাম যে এই যে ওনাকে কোথায় নিয়ে যাচ্ছেন, একটু দাঁড়ান। এটা বলেই ওনার মুখের উপর কাপড় টেনে দেওয়ার জন্য যখনই মুখের উপর হাত নিলাম, একটু গরম শ্বাস অনুভব করলাম। আমি মনে করলাম মনের ভুল, তাই নিশ্চিত হওয়ার জন্য আবার ওনার মুখে হাত নিলাম। কিন্তু আমি অবাক, এ কি, ওনার তো শ্বাস সামান্য সামান্য চলছে। তাড়াতাড়ি করে ওনার হাত ধরে পালস চেক করলাম। করেই আমি আরো অবাক, ওনার তো পালস চলছে, তবে খুব ধীরে ধীরে। নার্সকে রেগে বললাম, আপনারা এটা কি করছেন? কেন স্যার, কি হয়েছে? উনি এখনো জীবিত আছেন। কিন্তু ডাক্তার তো বললো উনি মৃত। বেশি কথা না বলে ওনার পালস চেক করেন। নার্স পালস চেক করে তো হতভম্ব হয়ে যায়। তাড়াতাড়ি করে ওনাকে আইসিইউতে নিয়ে যায়। তারপর ডাক্তার আসে আর ভিতরে গিয়ে ওনার চিকিৎসা শুরু করে। আমি আইসিইউ এর বাইরে বসে আছি। এর মাঝেই সামিয়ার ফোন আসে, ওকে সব খুলে বলি। ও সব শুনে তাড়াতাড়ি চলে আসে। প্রায় 2 ঘন্টা পর ডাক্তার বের হলে আমরা ওনার কাছে যাই। ডাক্তার, ওনার এখন কি অবস্থা? এখন মোটামুটি ভালো, কিন্তু আপনি যদি সঠিক সময় মতো না আসতেন তাহলে কি হতো বলা যেত না, কারণ আর 10 মিনিট দেরি হলে বাঁচানোই সম্ভব হতো না। ডাক্তার, ওনার কি হয়েছে? আসলে গত 10 দিন আগে একটা লোক ওনাকে এখানে নিয়ে এসে ভর্তি করে দিয়ে যায়। উনি নাকি রাস্তায় পড়েছিল, তাই এখানে নিয়ে আসে। ওনার স্ট্রোক হয়েছিল, তাই এখানে ট্রিটমেন্ট শুরু করি আমরা। কিন্তু ওনার কোনো উন্নতি হয় না, বরং দিনকে দিন অবনতিই হচ্ছিল। আর আজ সকাল থেকে উনি কোনো রেসপন্স দিচ্ছেন না। ওনার শরীর কাজ করা বন্ধ করে দিয়েছিল, তাই আমরা ভাবলাম মারা গেছে। এখন বুঝতে পারছে যে ওনার হার্ট কাজ করা বন্ধ করে দিয়েছিল। আর আল্লাহর অশেষ রহমত, আপনি সঠিক সময় মতো এসেছেন আর আমাদের জানিয়েছেন বলেই আজ ওনাকে বাঁচানো সম্ভব হলো। ওনার ফ্যামিলির কেউ বা আত্মীয় স্বজন আসেনি এখানে? না, কেউ আসেনি, তাই তো ওনাকে মর্গে পাঠিয়ে দিচ্ছিলাম। যে ভর্তি করে গেছে সেও আর আসেনি? না। আচ্ছা, আমরা কি ওনার সাথে দেখা করতে পারি? হ্যাঁ পারেন, তবে বেশি কথা বলবেন না। ওকে। এরপর আমি আর সামিয়া ভিতরে গেলাম। তখন ওনাকে ভালো করে দেখা হয়নি। এখন দেখলাম ফর্সা রঙের একজন মহিলা। বয়স আর কত হবে, 40-45-এর ভিতরে। তবে বয়স অনুযায়ী ইনাকে আরো বেশি বৃদ্ধ লাগতেছে। হয়তো বেশি টেনশন করেছিল। আমাদের আসতে দেখেই তিনি আমাদের দিকে সোজা হয়ে শুইলেন। তোমরা কারা? তোমাদের তো ঠিক চিনলাম না। আন্টি আমরা। আমি কিছু বলতে যাব এর আগেই নার্স সব বলা শুরু করে দিল আর সবকিছু খুলে বলল। সব শোনার পর উনি কান্না শুরু করে দিলেন। কেন বাঁচালে আমায়? আমি তো মরে গেলেই বেঁচে যেতাম। আমি অবাক হয়ে বললাম, এমন করে বলছেন কেন? আমার যে মরা ছাড়া কোনো উপায় নেই। নিজের সকল আপনজনকে হারালাম। এখন আমি কি নিয়ে বাঁচবো? কোথায় থাকবো? আন্টি আপনি টেনশন করবেন না, আপনি সুস্থ হয়ে নেন, তারপর আমার সাথে আমার বাসায় থাকবেন। আমার কথা শুনে তিনি অবাক হয়ে গেলেন। তুমি আমায় থাকতে দিবে কেন?
আজ থেকে আমি আপনার ছেলে। তাই আমার কথা শুনে তিনি আবার কান্না শুরু করে দিলেন। আমি তাকে সান্ত্বনা দিলাম, কারণ আপনজন থেকে দূরে থাকার কষ্ট কি আমি জানি। তাকে বললাম, এখন আপনি রেস্ট নেন, আমি বাসায় গিয়ে আবার আসব। নার্স তাকে একটা ঘুমের ইঞ্জেকশন দিলেন, যার কারণে তিনি ঘুমিয়ে পড়লেন। এরপর সামিয়াকে নিয়ে বাইরে বের হলাম। শাকিল, তোমাকে যত দেখছি তোমাকে আরো বেশি ভালোবেসে ফেলছি। কেন, আগে বাসতে না? আরে বাসি তো, কিন্তু এখন আরো গভীর হচ্ছে। আচ্ছা, এটা হসপিটাল, বাকি রোম্যান্স বাসায় গিয়ে করো। এখন ডাক্তারের কাছে চলো। চলো। এরপর ডাক্তারের কাছে গিয়ে আন্টির ব্যাপারে সব বলে। আমিও চেক আপ করে সামিয়াকে তার বাসায় নামিয়ে দিয়ে আমিও বাসায় চলে আসলাম। বাসায় আসতেই ফুপি বলল, কিরে বাবা, ডাক্তার কি বললো? ফুপি সব ঠিক আছে, টেনশন করার কিছু নাই আর। তো তোর আসতে এত দেরি হলো কেন? এরপর ফুপিকে সব বললাম। ভালো করেছিস বাবা, এখন আয়, ফ্রেশ হয়ে খেয়ে নে। তারপর খাওয়া দাওয়া করে আবার হাসপাতালে গেলাম। যাওয়ার সময় কিছু ফ্রুটস নিলাম। এভাবে 7টা দিন কেটে গেল। আর এই 7 দিন শুধু আমি না, সামিয়াও আন্টির অনেক সেবা যত্ন করলো। আর ফুপিও কয়েকবার গিয়েছিল দেখে আসতে। আজ আন্টিকে রিলিজ দিয়েছে, তাই সামিয়া আর আমি গিয়ে আন্টিকে নিয়ে আসলাম আমার বাসায়। তার থাকার জন্য নিচে একটা রুম গুছালাম, কারণ তার এই অবস্থায় উপরে উঠতে সমস্যা হবে। ফুপির পাশের রুমেই আন্টির থাকার ব্যবস্থা হলো। আন্টির এখানে আসার আজ 2 সপ্তাহ হয়ে গেল। আর এই সময়ের মধ্যে তিনি আমাদের সবাইকে অনেক আপন করে নিল। আর সবচেয়ে বড় কথা, ফুপিও এখন একজন সঙ্গী পেল। সামিয়াও প্রতিদিন আসে। আপনাদের বলতে ভুলে গেছি, সামিয়ার পরিবারও আমাদের সম্পর্কের কথা জানে, কিন্তু তারা মেনে নিয়েছে। সবাই একসাথে গল্প করি, একটা পরিপূর্ণ পরিবার। কিন্তু এর মাঝেই বাবা মার কথা মনে পড়ল। অনেক খারাপ লাগে, হয়তো আমাকে ছাড়া তারা ভালো আছে। আজ সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুমের বাইরে এসে ড্রয়িং রুমে গেলাম। ওখানে গিয়ে কিচেনে চোখ যেতেই আমার চোখ তো কপালে উঠে গেল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে দেখি আন্টি আর ফুপি গল্প করছে। কিচেনের দিকে চোখ যেতেই আমার চোখ কপালে উঠে গেল। দেখলাম সামিয়া কিচেনে রান্না করতেছে। এই মেয়েটার মুখে কোনোদিন রান্নার কথাও শুনিনি, আর আজ সেই রান্না করছে। মেয়েটা রান্নাও জানে নাকি? যাই, ওকে একটু বিরক্ত করে আসি। যেই ভাবা সেই কাজ। চুপি চুপি ওর পিছনে গিয়ে পিছন থেকে ওকে জড়িয়ে ধরলাম। প্রথমে কে না কে ভেবে ও খুব ভয় পেয়ে গেল। পরে যখন বুঝতে পারলো আমি, তখন ভয় গেল। ও তুমি? আমি তো ভয় পেয়ে গেলাম। তুমি রান্নাও করতে পারো? আগে জানতাম না, এখন ইউটিউব থেকে দেখে দেখে শিখছি। ও, তো কি রান্না করছো? তোমার ফেভারিট বিরিয়ানি। ওয়াও, কিন্তু তুমি কি করে জানো এটা আমার প্রিয়? প্রিয় মানুষের কিছু জিনিস জানতে হয়। এখন ছাড়ো, কেউ দেখলে কি ভাববে? কেউ কিছু ভাববে না। আমি আমার প্রেমিকাকে জড়িয়ে ধরেছি, এটা বলে আরো জোরে জড়িয়ে ধরলাম। আই ছাড়ো, এই নাও চা খাও। আচ্ছা, একটা ইয়ে দাও না। এটা আবার কি? না মানে সত্যি জানো না? না, তাই তো বললাম। দূর হও। আগে জানতাম মেয়েরা ছেলেদের থেকে বেশি রোমান্টিক, এখন তো দেখে তুমি কিছুই বুঝো না। বুঝাই বললেই তো বুঝবো। ইয়ে মানে কিস দেওয়ার কথা বলছি। ওই, তুমি তো দেখি অনেক বড় লুচু। কিসের লুচু? যাও এখান থেকে। ঠিক আছে, তাহলে তোমার বান্ধবীদের কাছে যাই। খাবারের মধ্যে বিষ দিয়ে একদম উপরে পাঠিয়ে দেব, তখন কোনো পেতনিকে কিস করো। আচ্ছা যাও, লাগবে না। এটা বলে আন্টিদের কাছে চলে আসলাম। ওদের সাথে গল্প করতে করতে সামিয়া ডাক দিল খাওয়া খেতে। তারপর খেতে গেলাম। ও, আপনাদের তো বলা হয়নি, ফুপি আন্টিকে আমার সামিয়ার ব্যাপারে সব বলেছে, তাই কিছু মনে করেন না। খেতে বসার পর খাওয়া শুরু করলাম। কিছুক্ষণ পর দেখি পায়ে সুরসুরি দিচ্ছে। আমি জানতাম এটা সামিয়া, তাও কিছু না বলে খাওয়া শেষ করলাম। ও জানে না যে ও তেরা হলে আমি হলাম ঘাট তেরা। তারপর খাওয়া শেষ করে রুমে এসে ফেউতে নিউজ পেরে ঘুরতেছি। এমন সময় সামিয়া আসলো রুমে। কি করো? একটা মেয়ের সাথে প্রেম করি। ঠিক আছে করো, আমি তাহলে যাই। যাও। ওলে বাবালে, আমার বাবুটা দেখি রাগ করছে। না, রাগ করি নেই। আর কিছু বলতে না দিয়ে সামিয়া ওর ঠোঁট আর আমার ঠোঁট এক করে দিল। আমার সারা শরীরে কারেন্ট বয়ে গেল। আমিও আর না পারলাম না, ওর সাথে সারা দিলাম। এভাবে 5 মিনিট মতো করার পর আমার দম বন্ধ হয়ে আসছে। এটা বুঝতে পেরে সামিয়া আমাকে ছেড়ে দিল। এখন কি মিষ্টি খাওয়ার পর কি গেছে নাকি আরো আছে? চুপ করে থাকলাম। কি আরো মিষ্টি খাবে? না বাবা, আর লাগবে না। এতটুকুতে এরকম হলে কিভাবে হবে? কাহিনী মে টুইস্ট আপ বাকি হ্যায়। বাকি সব বিয়ের পরে। এখন চলো তোমাকে দিয়ে আসি। আচ্ছা, তুমি আমাকে এত ভালোবাসো কেন? জানি না। সারা জীবন এরকম ভালোবাসবে? মরার আগ পর্যন্ত বেঁচে যাব।
যদি আমি হারিয়ে যাই? চুপ, এরকম কথা কখনো বলবে না। তারপর সামিয়াকে ওর বাসায় নিয়ে গেলাম। আগেই বলেছি ওর পরিবার আমাদের মেনে নিয়েছে, তাই কেউ কিছু বলে না। এরপর বাসায় চলে আসি। এইভাবেই দিন চলে যাচ্ছে। একদিন হঠাৎ আন্টি আমাকে ডাকলো, তাই আন্টির কাছে গেলাম। গিয়ে দেখি ফুপি সহ বসে আছে। আন্টি ডেকেছো? বাবা, আমাকে একটু সাহায্য করতে পারবে? আন্টি এভাবে বলছো কেন? করতে পারবে? আন্টি তুমি বলো কি করতে হবে, আমি আপ্রাণ চেষ্টা করব। বাবা, আমাকে আমার পরিবারকে খুঁজতে সাহায্য করবে? আন্টি পরিবার মানে? আমার স্বামী আর মেয়েকে। কিন্তু তুমি বলেছিলে যে তোমার কেউ নাই। না বাবা, আমার পরিবার আছে, তাদের আমি হারিয়ে ফেলেছি। এখানে আমি তাদেরই খুঁজতে এসেছি। তুমি কি বলছো কিছুই বুঝতেছি না, একটু খুলে বলবে? ঠিক আছে, শুনো, বলছি। বলো। ফুপির দিকে তাকিয়ে দেখলাম ফুপি অবাক হয়ে আন্টির কথা শুনছে। আন্টি বলা শুরু করলো। যখন আমার বিয়ে হয় তখন ওই বিয়েতে মত ছিল না, কিন্তু যার সাথে বিয়ে হয় তার সাথে থাকতে শুরু করি, তখন আমার তাকে অনেক ভালো লেগে যায়। বলতে পারো তাকে অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু সেটা বাইরে প্রকাশ করতাম না। তেমন আমাদের ঘরে একটা মেয়ে বৃষ্টির জন্ম নেয়। তখন আমাদের ঘর আনন্দে ভরে যায়, অনেক সুখ আসে আমাদের কপালে। কিন্তু এই সুখ আমার কপালে ধরেনি। আমাদের সংসারে ঝড় নেমে আসে। একটা লোক আমাদের সংসারে আগুন লাগায়। আমার নামে বৃষ্টির বাবার কাছে উল্টাপাল্টা বলে। তাও বৃষ্টির বাবা সেসব বিশ্বাস করেনি। আমরা একে অপরকে অনেক ভালোবাসতাম, আর আমাদের চোখের মনি ছিল বৃষ্টি। আমাদের সব কিছু ওই ছিল। ধীরে ধীরে আমাদের মেয়ে 6 বছরের হয়ে ওঠে। এই 6 বছরে আমরা একে অপরকে অনেক ভালোবেসে ফেলি আর খুব বিশ্বাস করতাম। ওই দিন ছিল বৃষ্টির জন্মদিন। রাতে পার্টি, তাই দিনে সব কিছু ঠিক করে ফেলি। আর সন্ধ্যায় বৃষ্টির জন্য জন্মদিনের উপহার কিনতে যায়, ওকে বাসায় রেখে। ওর বাবা অনেক বলেছিল যে বাইরে না যায়, কিন্তু কপালে যা ছিল আমি তাও বের হই। আর বৃষ্টির জন্য গিফট নেই। গিফট নিয়ে আসছি, ঠিক তখন হঠাৎ আমি একটা গাড়ির সাথে ধাক্কা খাই আর অনেক বাজেভাবে আহত হই। তখন গাড়ির মহিলাটি আমাকে দেখে হাসপাতালে নিয়ে যায়। প্রায় 2 মাস পর আমার জ্ঞান আসে। যখনই জ্ঞান আসে তখন দেখলাম একটা মহিলা আমার পাশে বসে আছে। আমি তখন সিঙ্গাপুরে ছিলাম। এখানে নাকি আমার চিকিৎসা হয়নি। তারপর ওখান থেকে এসে আমি আমাদের আগের বাসায় যাই আমার পরিবারকে খুঁজতে, কিন্তু ওখান থেকে চলে গেছে। আর কোথায় গেছে কেউ জানে না। আশেপাশে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। তারপর থেকে ওদের খুঁজেই যাচ্ছি। আর যাদের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয় তারা অনেক বড় লোক। এতদিন তাদের সাথেই ছিলাম। যেখানেই যেতাম বৃষ্টির আর ওর বাবাকে খুঁজতাম, কিন্তু কোথাও পাইনি। শেষে সেই দিন ওদের বাসা থেকে বের হয়ে যায় খুঁজতে, কারণ আমি আর থাকতে পারছিলাম না ওদের ছাড়া। তাই এখানে এসে ওদের খুঁজতে থাকি, কিন্তু সেদিন অসুস্থ হয়ে যায়। তারপর তো তুমি জানোই সব। এসব বলতে বলতে আন্টি কান্না করে দেয়। আমি কিছু বলবো বুঝতেছি না। এত বড় ঢাকা শহরে কোথায় খুঁজবো আন্টির পরিবারকে? তাও আবার তিনি তার পরিবার সম্পর্কে কিছু জানে না। আন্টি, আঙ্কেল কি করতো তখন? আর তার নাম কি? শহীদুল্লাহর তোমার আঙ্কেল ছিল এসআই। ও মাই গড, এটা কিভাবে সম্ভব? কি হলো বাবা? না, কিছু না। আন্টি কাল রেডি থাকবেন, আমি আপনাকে একটা জায়গায় নিয়ে যাব। কোথায়? সেটা কাল গেলেই বোঝা যাবে। এরপর নিজের রুমে চলে আসলাম আর ভাবতে লাগলাম এখন আন্টিকে নিয়ে গেলে ওরা কি মেনে নিবে? না মানলে নাই, না মানলো আমার কাছে থাকবে, কিন্তু নিয়ে তো যেতে হবে। এরপর খাওয়া দাওয়া করে ঘুমায় পড়লাম। সকালে আন্টিকে নিয়ে ওদের বাসায় গেলাম, মানে আন্টির পরিবারের কাছে। দরজায় কলিং বেল চাপতেই কাজের লোক এসে দরজা খুলে দেয়। তারপর আন্টিকে নিয়ে ভিতরে গেলাম। এটা কাদের বাড়ি বাবা? এখনই বুঝতে পারবেন। আরে শাকিল, তুমি? আরে সামিয়া, এটা তোমাদের বাড়ি? আন্টি কেমন আছেন? ভালো মা। শাকিল, তুমি আমাকে এখানে নিয়ে এলে কেন? একটু পর বুঝবে। সামিয়া, আঙ্কেল আর আন্টিকে ডেকে আনতো। কেন, কি হয়েছে? আগে ডেকে আন। সামিয়া ওদের ডাকতে যায়। আমি ভাবতেছি এখন ওদের কি রিয়াকশন হবে। কিছুক্ষণ পর সামিয়ার মা বের হয়ে আসলো। কি হলো বাবা, ডেকেছো? ডাক শুনে যখনই আন্টি পিছনে ফিরল তখনই আন্টির চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল। আপু তুই? আন্টি কিছু না বলেই সামিয়ার মাকে জড়িয়ে ধরলো। কি আপনারা কিছু বুঝছেন? আমি বলি, চলুন ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। যখন আমি আন্টিকে জিজ্ঞেস করলাম আন্টি আঙ্কেল তখন কি করতো,
এটা শুনে আমার একটু খটকা লাগে, তাই জিজ্ঞেস করলাম, আন্টি আঙ্কেলের নাম কি? শহীদুল। এটা শুনেই আমি নিশ্চিত হয়ে যাই আন্টি আর কেউ নয়, সামিয়ার আম্মু। কারণ ও বলেছে ওর 6 বছর বয়সে ওর মা কোথায় যেন চলে যায়, তাই আন্টিকে নিয়ে আসলাম। কিন্তু টেনশন হলো ওরা কি এখন আন্টিকে মেনে নিবে। আচ্ছা দেখি কি হয়। গল্পে আসা যাক। সামিয়ার মা আর আন্টি একে অপরকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এর মাঝেই সামিয়া আর ওর বাবা আসে। আন্টিকে না দেখে সামিয়ার বাবা বলল, কে এসেছে ইয়াসমিন? যখনই আন্টির দিকে নজর যায় তখনই সামিয়া আব্বু থ হয়ে যায়। কি হলো আব্বু, তুমি এমন ভাবে দাঁড়িয়ে আছো কেন? চলো আন্টির সাথে পরিচয় করিয়ে দেই। এদিকে সামিয়ার আব্বুর কোনো হুঁশ নাই। আন্টিকে দেখলাম আন্টিও তাকিয়ে আছে আর কান্না করে যাচ্ছে। সামিয়া এর কিছুই বুঝতে পারছে না, তাই জিজ্ঞেস করলো, কি হলো আন্টি, তুমি কাঁদতেছো কেন? সামিয়া উনি তোমার আন্টি না? মানে? আমি কিছু বলবো তার আগে আন্টি বলল, বৃষ্টি, তুই আমাকে চিনতে পারছিস না? এটা শুনেই আন্টি আরো বেশি কান্না শুরু করে দিল। সামিয়া এটা তোমার আম্মু। আম্মু মানে? আমি। আন্টি কিছু বলতে যাবে তখনই আঙ্কেল আন্টিকে থামিয়ে দেয়। তুমি কেন এসেছো এখানে রাবেয়া? কি বলছো? আসবো না কেন? তোমাদের কত খুঁজেছি জানো তোমরা? নাটক বন্ধ করো। যখন ছেড়ে গেছিলে তখন মনে ছিল না? ছেড়ে গেছে মানে? মানে কিছুই বুঝছো না? আঙ্কেল আপনি ভুল বুঝছেন। আমি ভুল বুঝছি মানে? এরপর আমি ওদের সবকিছু খুলে বলি। আমার কথা শুনে আঙ্কেল আর কিছু বলতে পারছেন না। আমাকে তুমি মাফ করে দাও, তোমাকে এত বছর ধরে ভুল বুঝেছি। আর সামিয়া দৌড়ে এসে আন্টিকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আমাদের কেন ছেড়ে গেলে আম্মু? বৃষ্টি, মা আমার আর কোনোদিন যাব না। তারপর সামিয়া আন্টিকে বলল, ইয়াসমিন তুই এখানে যে, আন্টি আঙ্কেল আন্টির বিয়ে হয়েছে। কি কি বলছো এসব? আপু আমার কথাটা শোন। কি শুনবো তোর কথা? আর শহীদুল আমার জন্য অপেক্ষা করতে পারলো না? আমি এটাই ভয় পাচ্ছিলাম। কি শুনবো তোমার কথা? এসব কথা হচ্ছিল ঠিক তখনই দরজার দিক থেকে কেউ আম্মু বলে ডাক দিল। আমরা দরজার দিকে তাকাতেই দেখলাম একটা ছেলে দাঁড়িয়ে আছে, বয়স 12-14 হবে এরকম। এরপরে ছেলেটা যা করলো আমাদের সবাই তো পুরোই অবাক এর কথায়। কিন্তু আমি ভাবছি এই ছেলেটা আম্মু কাকে বলল। তোমার আম্মুকে এখানে? ও আমার ছেলে। মানে? দেখলাম সামিয়া আন্টি এমনকি আমিও অবাক। কিন্তু আঙ্কেলের কোনো পরিবর্তন দেখলাম না, যেন তিনি জানেন আন্টির ছেলে মেয়ে আছে। আন্টি মানে পরে জেনে নিব, এখন ওর বোনকে বাঁচাতে হবে। আমি ছেলেটার পাশে গেলাম। তোমার আপুকে কারা নিয়ে গেছে জানো? না। কোথায় নিয়ে গেছে জানো? হ্যাঁ জানি, আমি প্রথমে ওদের পিছু নিয়েছিলাম, কিন্তু ওরা অনেক আর আমি একা, তাই এখানে চলে আসলাম। তাড়াতাড়ি চলেন। ছেলেটা এবার আরো বেশি কান্না শুরু করে দিল। শাকিল চলো তাড়াতাড়ি। না আঙ্কেল। মানে? আঙ্কেল আপনি থানায় গিয়ে পুলিশ ফোর্স নিয়ে আসবেন ওদের অ্যারেস্ট করার জন্য। তাহলে ততক্ষণ ওখানে কে যাবে? আমি যাচ্ছি। কিন্তু তুমি একা? আঙ্কেলকে থামিয়ে, আঙ্কেল আপনি জানেনই আমি কে। কিন্তু? কোনো কিন্তু না। তারপর ছেলেটাকে বললাম, আমাকে ওই জায়গায় নিয়ে যাও। ইয়াসমিন আন্টির দিকে তাকালাম, দেখি কান্না করছে আর আন্টি ওনাকে সান্ত্বনা দিচ্ছেন। আর সামিয়াও দেখি কান্না করছে আর আমার দিকে করুণভাবে তাকিয়ে আছে। আমি ওকে চোখের ইশারায় অভয় দিলাম। তারপর ওই ছেলেকে নিয়ে আমি রওনা দিলাম বাইক নিয়ে। কিন্তু আন্টির এই ছেলে মেয়ের ব্যাপারটা বুঝলাম না, পরে জানতে পারবো। এখন এই মেয়েটাকে সুস্থভাবে নিয়ে যেতে পারলেই হয়। ছেলেটা একটা পুরাতন বাড়ির কাছে এসে থামতে বলল। বাইরের থেকে দেখে মনে হয় কেউ নাই, হয়তো এটাই তাদের ঘাঁটি। তারপর ভিতরে গেলাম। গিয়ে ভিতরে পরিবেশ দেখে আমি অবাক না হয়ে পারলাম না, কারণ ভিতরে 7 জন মেয়ে হাত পা বাঁধা। এরা এখানে কেন? আর কেনই বা আনলো এখানে এদের? এর মাঝে ছেলেটাকে বাইরে পাঠিয়ে দিলাম, কারণ ওর কোনো ক্ষতি হলে আমি কি জবাব দিব। এসব দেখছি এমন সময় একটা রুম থেকে এক লোক বাইরে বের হয়ে এলো, এসে আমাকে দেখে ফেললো। আমি পিছনে তাকালাম। ওই কে রে তুই? এখানে কি করিস? আমি পিছনে তাকালাম। এখানে এসব কি? সেটা তোকে কেন বলবো? তুই এখানে কেন এসেছিস? জানার কি মায়া নাই? অনেক আছে, কিন্তু তোদের মনে হয় নাই। মানে? ওই এদিকে বাইরে আয়। ওর লোকদের ডাক দিল, সাথে সাথে একটা ঘুষি মেরে দিলাম লোকটার নাকে, আর লোকটা মুখ থুবড়ে পড়ে গেল নিচে। এর মাঝে চিৎকার শুনে ওর লোকেরা বাইরে আসে। আমাকে দেখে একজন আমাকে মারতে আসবে, ঠিক সেই সময় দেখলাম একটা রড পড়ে আছে। ওটা উঠিয়ে এলোপাতাড়ি বাড়ি দিতে শুরু করলাম। ওদের কয়েকজন আহত হলো, কিন্তু ওরা সংখ্যায় 15-16 জন হবে, তাই কাবু করতে কষ্ট হচ্ছে। যেই সামনে আসে সেই মার খাচ্ছে। এমন সময় ওদের একজন গুলি বের করলো। এটা দেখে কি করব বুঝতেছি না। ট্রিগারে চাপ দিতে যাবে
এমন সময় আরেকটা গুলি এসে ছেলেটার হাতে লাগলো, আর ছেলেটার হাত থেকে গুলি পড়ে গেল। আর অমনি বন্দুকটা তুলে নিলাম আর ওদের দিকে তাক করে ধরলাম। ওরা তো অবাক, হঠাৎ কে গুলি চালালো। দরজার দিকে তাকালাম। আপনারা নিশ্চয়ই ভাবছেন সামিয়ার আব্বু পুলিশ ফোর্স নিয়ে এসেছে। হা, তারা না। কিরে, তোদের এতক্ষণ লাগলো কেন? সরি দোস্ত, বাড়িটা খুঁজে নিতে একটু দেরি হলো। আর একটু দেরি হলে কি হতো আমার? আরে কার এত বড় বুকের পাটা আমার দোস্তকে কিছু করবে? হ্যাঁ, এবার বলি, এরা কারা? ইরফানের কথা মনে আছে? আমার বন্ধু, যার জন্য মেয়ে একটাকে পালিয়েছিল আর আমার বাড়ি ছেড়ে আসতে হলো। আর সাইদ, ও হলো আমার জানে জিগারের দোস্ত। আপনারা ভাবছেন ওরা এখানে কিভাবে আসলো? আসার সময় ওদের ফোন করে জানিয়ে দেই, কিন্তু সঠিক ঠিকানা বলতে পারিনি, তাই আসতে দেরি হলো। কিরে সাইদ, তুই দেশে কখন আসলি? আসলাম আজকে। আর আজ ইরফান ফোন করে বলল আসতে। আসলে ও দেশের বাইরে চলে গিয়েছিল। এবার আর ওই বদমাইশগুলো কিছু করতে পারছে না, কারণ ইরফানের সাথে সাইদ সহ আরো 15-20 জন হবে আসছে, আর সবার হাতেই গুলি। ওই তোরা এখানে মেয়েগুলোকে নিয়ে আসলি কেন? ওরা কেউ কিছু বলছে না। আবার জিজ্ঞেস করলাম, কিন্তু কিছু বলছে না। এবার রাগ উঠে গেল। সবাই মিলে ওদের মারতে শুরু করলাম। মারতে মারতে অবস্থা খারাপ করে ফেলি। এর মাঝেই একজন বলে, ভাই আর মাইরেন না। বলছি সবার অবস্থা খারাপ। বল, কেন এনেছিস এদের? আমরা এদের কিডন্যাপ করে এনে জোর করে দেহ ব্যবসার কাজে লাগানোর জন্য এনেছিলাম। এটা শুনে মাথা আরো বেশি গরম হয়ে গেল, তাই আরো কয়েকটা মারলাম। এবার বল, এর আগে আরো কয়জনের সাথে এরকম করেছিলি? আর কারোর সাথে না, এরাই প্রথম। 10 জন হলে এদের জায়গায় দিয়ে আসতাম। আমি আর কিছু না বলে বাইরে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে নিয়ে মেয়েগুলোর সামনে গেলাম। দেখলাম সব মেয়ে কান্না করছে। এটা দেখে আমার আরো খারাপ লাগে। এখানে প্রায় সবাই আমার বোনের বয়সের। কেমনে পারে মানুষ এসব করে? ছেলেটাকে বললাম, এখানে তোমার আপুকে? ছেলেটা একটা মেয়েকে দেখালো। মেয়েটাকে ভালো করে দেখলাম, আর এটা তো ঋতু, সামিয়ার বান্ধবী। ওর কাছে যেতেই ও কান্না শুরু করে দিল। এর মাঝে আঙ্কেল পুলিশ ফোর্স নিয়ে চলে আসলো। ঋতুমা, তুমি ঠিক আছো? হ্যাঁ আঙ্কেল। এটা বলে আবার কান্না শুরু করে দেয়। এদের কোনো কিছুই মাথায় ঢুকছে না। ঋতু ইয়াসমিন আন্টির মেয়ে, আবার আঙ্কেলকে ঋতু আঙ্কেল ডাকছে, আবার পরিচয় আছে। এরা কিছুই মাথায় ঢুকছে না। আঙ্কেল, আপনি ঋতুকে চিনেন? বাবা সব জানতে পারবে বাসায় গেলে। এখন আমি এদের থানায় নিয়ে যাই, আর তুমি ঋতুদের নিয়ে বাসায় যাও। আঙ্কেল ইরফানদের ধন্যবাদ দিয়ে চলে গেলেন। ওই বদমাশগুলোকে অ্যারেস্ট করে আমিও ইরফানদের বিদায় দিয়ে ঋতুকে আর ওর ভাইকে নিয়ে বাসার দিকে আসলাম। বন্ধু হলে এরকম হওয়া উচিত, সবসময় পাশে পাওয়ার মতো। ওদের পেতাম না, কিন্তু ওরা কি কাজে যেন ঢাকায় আসে, আর আল্লাহর রহমতে সঠিক সময় পেয়ে যায়। আর সাইদের বাসা ঢাকাতেই। রাস্তায় ঋতু তখনও কান্না করছে। কি হলো ঋতু, কান্না করছো কেন? ভাইয়া, আজকে তুমি না আসলে। এটা বলে আরো কান্না করছে। আরে সব ঠিক আছে, কান্না করা বন্ধ করো এখন। কিন্তু আমি জানি একজন নারীর কাছে তার সম্মানটা কত বড়। ওটা হারালেই ওর সবকিছু তছনছ হয়ে যায়। কিন্তু কিছু মানুষ নামে জানোয়ারের জন্য আমাদের সমাজে প্রতিনিয়ত নারী তার এই সম্মানের হয়রানি হচ্ছে। যাক, ওইদিকে না যাই, না হয় গল্পের মজা চলে যাবে। ঋতুকে নিয়ে বাসায় আসলাম। সামিয়াদের বাসায় আসতেই রাস্তায় আসার সময় বাইকে ঋতু আর ঋতুর ভাইও ছিল। এই মেয়েটা এখনো কান্না করছে। অবশ্য করবে নাই বা কেন, থাক সেসব বাদ দেন। আমার মাথায় ঢুকছে না ঋতু কিভাবে আন্টির মেয়ে হলো। এদের কোনো ব্যাপার বুঝতে পারছি না। বাসায় গিয়ে হয়তো জানতে পারবো। এরপর ওদের নিয়ে সামিয়াদের বাসায় চলে আসলাম। সামিয়াদের বাসায় এসে কলিং বেল বাজাতেই সামিয়া এসে দরজা খুলে দিল। আরে ঋতু, কেমন আছিস? এ কি তোর এ অবস্থা কেন? কি হয়েছে? ঋতু চুপ করে আছে। কি হলো শাকিব, ওর কি হলো? সামিয়া, ওকে এখন তোমার রুমে নিয়ে যাও, ফ্রেশ হয়ে রেস্ট নিক। ওকে। এরপর সামিয়া ঋতুকে নিয়ে ভিতরে নিয়ে গেল, আর ওই ছেলেটাও ভিতরে গেল। আমিও এসে ড্রয়িং রুমে বসে ভাবছি কি হতে পারে। এর মাঝেই সামিয়া চলে আসলো। আচ্ছা শাকিব, ওর কি হলো? আর তুমি তো আন্টির মেয়েকে আনতে গিয়েছিলে। ঋতুই আন্টির মেয়ে। মানে? হ্যাঁ, ওই ছেলেটা তো তাই বলল। আমি কিছুই বুঝতে পারছি না। আর ঋতুকে কোথায় নিয়ে গেল? তারপর সামিয়াকে সব খুলে বললাম। ওখানে কি হয়েছে সব শোনার পর সামিয়া বলল, এখন ওই ছেলেগুলো কোথায়? আঙ্কেল ওদের নিয়ে গেছে। ও, আন্টি আর ইয়াসমিন আন্টি কোথায়? ওরা দুইজন 2 রুমে বসে আছে। আম্মু আন্টির সাথে কথা বলছে না। কি শুরু হলো এসব? জানি না এই বাসায় কি শুরু হলো। সব পরে আব্বু আসলে জানতে পারবে। এখন যাও, ফ্রেশ হয়ে আসো। এরপর ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে রুমে বসে পাবজি খেলছি। এমন সময় ডাক আসলো যে আঙ্কেল সবাইকে ডাকছে, তার মানে চলে আসছে এখন। তারপর নিচে গেলাম। আজ সবাইকে সব ক্লিয়ার করে দিব। কি ক্লিয়ার করবে আর তুমি? রাবেয়া, আমার কথাগুলো শোন। কি শুনবো তোমার কথা?
আর ইয়াসিন, তোর তো বিয়ে হয়েছিল তাই না? হুম। তাহলে আবার শহীদুলকে বিয়ে করলি কেন? আপু, আমার কথা তো শোন। এর মাঝেই দরজার সামনে আরেকজন লোকের আবির্ভাব হলো। লম্বা ফর্সা কোট টাই পরা একটা লোক। লোকটা আসার সাথে সাথেই ঋতুর ভাই আব্বু বলে গিয়ে জড়িয়ে ধরলো। লোকটা ওকে জড়িয়ে ধরলো। যা বাবা, এটা কি হলো? এক রহস্য থেকে বের হতে পারিনি, এখন আরেক রহস্য দরজায় এসে হাজির। শালার মাথাটা মনে হয় চলে যাবেই। আমরা সবাই অবাক, কিন্তু ইয়াসমিন আন্টি, ঋতু আর আঙ্কেল একদম স্বাভাবিক, যেন লোকটাকে এরাই আসতে বলল। কাশেম, তুমি? ও, তাহলে লোকটার নাম কাশেম। কিন্তু আন্টি কিভাবে জানে? না, এবার মনে হয় সত্যিই পাবনায় সিট বুকিং করতে হবে। জি আপা। এবার লোকটা সবার সামনে আসলেন। রাবেয়া, তুমি ভুল বুঝছো, আমি তোমাকে সব বলি। বলো। যখন তুমি হারাই গেছিলে, তুমি তো জানতেই যে ইয়াসমিনেরও বিয়ে হয়েছিল আমাদের বিয়ের পর, আর তার মেয়ে রীতিও আছে। আর তুমি হারিয়ে যাওয়ার পর সামিয়ার দেখাশোনার মতো কেউ থাকে না, আর আমি কোনো বিয়েও করব না। তাই ইয়াসমিন এসে যে সামিয়ার দেখাশুনো করে, কিন্তু অনেকে এটা খারাপভাবে নিচ্ছে এই জায়গার মানুষ, কারণ তারা জানে না ইয়াসমিন কে। তাও কোনো উপায় না পেয়ে আমি ওকে আমার বইয়ের পরিচয় দিই, যাতে কেউ বাজে কথা না বলে। কিন্তু শহীদুল ভাইয়া, বাকিটা আমি বলি। আপু, তুই যখন চলে গেছিলি তখন থেকে সামিয়াকে আমি আমার মেয়ের মতো করে লালন পালন করি। আর সামিয়া, তুমি তো জানোই যে আমি কয়েকদিন থেকে চলে যেতাম, আবার কয়েকদিন পর আসতাম, তখন আমি আমার পরিবারের সাথে থাকতাম। এবার বলো আপু, আমি কি ভুল করলাম? আর হ্যাঁ, এখানে থাকলেও ভাইয়া থাকতো উপরে আর আমি থাকতাম নিচে। তোর পরিবারের দেখাশোনা করতে এসব করলাম। আন্টি এসব শুনে কান্না শুরু করে দিল। আন্টি ইয়াসমিন আন্টিকে জড়িয়ে ধরে বলে, আমায় মাফ করে দিস বোন, আমি কিছু না জেনেই তোকে ভুল বুঝলাম। তুই আমার পরিবারের জন্য এত কিছু করলি, আর আমি তোকে ভুল বুঝলাম। আমি কিচ্ছু মনে করিনি আপু, কোনো মেয়েই তার স্বামীর ভাগ কাউকে দিতে পারবে না। আমি একটা জিনিস বুঝিনি, রিয়াদের জন্ম হওয়ার সময় তো আমি ছিলাম, তাহলে আমি জানি না কেন? জানিস না, কারণ তোকে 3 বছরের জন্য ইউকে তে পাঠিয়েছিলাম তোর চাচুর কসম, মনে আছে? তখন এই রিয়াদের জন্ম হয়, তাই তুই জানিস না। ঋতু কি এসব জানতো? জানতাম, কিন্তু তোকে বলতে মানা করেছিল, তাই বলিনি। আচ্ছা, যা হয়েছে সব বাদ দেন, এখন সবাই ভালো থাকতে পারবেন। হ্যাঁ বাবা, আর এইসব কিছুই তোমার জন্যই হলো। আরে আঙ্কেল, এসব কি বলছেন? বাবা, তোমার জন্য আমার মেয়েও ঠিক আছে। তোমায় কি বলে যে ধন্যবাদ দিব। আরে আন্টি, এটা আমার দায়িত্ব ছিল, এখন সব ঠিক হয়ে গেছে, আর আগের কথাগুলো বলতে হবে না। আজ এই বাসায় যেন আনন্দের উৎসব হচ্ছে, হবে নাই বা কেন? অনেকদিন পর কাছের মানুষকে ফিরে পেয়েছে, আর পরিবারের সব ঠিক হয়ে গেছে, এর থেকে বেশি আনন্দের কি হতে পারে? এসব ভাবছি, এর মাঝে সামিয়া আমাকে টানতে টানতে ওর রুমে নিয়ে গেল। এই কি করছো? সবাই কি ভাববে? যা ইচ্ছা ভাবুক, আমি আমার জামাইকে নিয়ে আসছি। এখনো কিন্তু বিয়ে হয়নি। হবে না, হবে না। ওই, তুমি ফুপিকে বলেছো যে তুমি এখানে না হয় তো তোমার টেনশন করবে? ফোন করে জানিয়েছি। আজ যে আমি কত খুশি বোঝাতে পারবো না, আর এসব কিছুই হয়েছে তোমার জন্য। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব। বেশি কিছু লাগবে না, একটু মিষ্টি খাওয়ালেই হবে। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি মিষ্টি নিয়ে আসছি। হাই হাই, এমএ বলে কি? ওর কথা শুনে আমি তো পুরো আবাল হয়ে গেছি। ওই দাঁড়াও, কোথায় যাও? কেন? মিষ্টি আনতে। মিষ্টি কেন? কেন, তুমি বলেছিলে মিষ্টি খাওয়াতে। ওই, আমি কি ওই মিষ্টির কথা বলেছি? তো কোন মিষ্টি? কিছু না জানার ভাব নিয়ে আমি এই মিষ্টির কথা বলছি, ঠোঁট দেখিয়ে। যা লুচ্চু ছেলে। এখন আমি লুচু হয়ে গেলাম? যখন নিজে দিয়েছিল তখন লজ্জা করেনি? যা, পারবো না। আমি আর কিছু না বলে হাত ধরে একটা টান দিয়ে আমার কাছে নিয়ে আসলাম। আই, কি করছো? মিষ্টি খাবো। কেউ দেখবে। ও পাঠকগণ, আপনারা চোখ বন্ধ করেন, আমার প্রেমিকা লজ্জা পাচ্ছে। আই, এদের কথা বলছি না। তো কাদের? দরজা খুলে কেউ দেখে ফেলবে। তো দেখুক, তুমি যেমন তোমার জামাইকে নিয়ে এসেছো, তেমন আমি আমার বউয়ের সাথে রোম্যান্স করব, তাতে কার কি? আমার কথা আমার উপর ফলাচ্ছ? সামিয়াকে আর কিছু বলতে না দিয়ে 4 ঠোঁট এক করে দিলাম, আর অজানা এক অনুভূতি এসে ভর করেছে সারা শরীরে, কিন্তু বেশিক্ষণ স্থায়ী হলো না। এর মাঝে ঘটলো আরেক বিপত্তি। ঋতু সামিয়াকে ডাকতে ডাকতে ও রুমে চলে আসে। আমাদের এই অবস্থায় দেখে ঋতু তাড়াতাড়ি চোখ বন্ধ করে ফেললো। আই আই,
আমি আমি কিছু দেখিনি। শালির ঘরের শালি আমার, তাহলে চোখ বন্ধ করলে কেন? হারামি, দরজা নক করে আসতে পারলি না? ওই দোষ কি আমার? তোরাই বা দরজা খুলে রোমান্স করছিলি কেন? এই খাইছে শালি, এটা কি বলে দিল? এখন তো আমি শেষ। আচ্ছা ঠিক আছে, কি জন্য আসলি সেটা বল। তোকে খালামণি ডাকছে। ঠিক আছে, তুই যা, আমি আসছি। কি ব্যাপার, আবহাওয়া এত শান্ত কেন? তার মানে ঝড় ভালো করেই হবে। ঋতু চলে গেল। তো স্যার এবার বলেন। খাইছে, এত মিষ্টি কথার মানে কি? আমি কিন্তু ইচ্ছে করে করিনি। দরজা তুমি বন্ধ করো নাই কেন? সেই সুযোগ কি তুমি আমায় দিছো? আমি বুঝে গেলাম এর সামনে থাকলে এখন বিপদ, তাই বললাম ঠিক আছে সামিয়া, আমি এখন যাই। ওকে আর কিছু বলতে না দিয়ে দিলাম দৌড়। পিছন থেকে সামিয়া চিৎকার দিচ্ছে, শাকিলের বাচ্চা, তোকে একবার হাতের কাছে পাই তারপর দেখ। এরপর সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে কি রে, কই ছিলি এতক্ষণ? তারপর ফুপিকে সব বললাম। এরপর রুমে গিয়ে শুয়ে পড়লাম। হঠাৎ ফোন আসলো। স্ক্রিনে দেখলাম ইরফানের কল। হ্যাঁ দোস্ত বল, কেমন আছিস? তোদের ওখান থেকে ফিরে আসলাম মাত্র, আর এসে একটা খবর পেয়ে মাথা খারাপ হয়ে গেল। মানে কি খবর? এখানে এসে জানতে পারলাম মৃতকে একটা ছেলে কয়েকদিন থেকে ডিস্টার্ব করছে। আমরা ঢাকায় থাকায় জানতে পারিনি। কথাটা শুনেই মাথায় রক্ত উঠে গেল। কার এত বড় বুকের পাটা যে আমার বোনের সাথে বাজে ব্যবহার করে? ওই যে এখানের এমপির ছেলে। ঠিক আছে, আমি এখনই বরিশাল আসতেছি। ওই শালাকে আমি দেখে নিব। না, তোকে আসতে হবে না, আমরা দেখছি। আমি আর কোনো কথা শুনতে চাই না, আমি এখনই আসছি বলে ফোন কেটে দিলাম। এরপর বাসা থেকে বের হব এমন সময় ফুপি বলল, কি রে, মাত্র আসলি, এখন আবার কোথায় যাস? ফুপি আমার ফিরতে দেরি হবে, তুমি আজ রাতে বুয়াকে সাথে রেখে দিও। আর কিছু না বলে একটা গাড়ি নিয়ে রওনা দিলাম। বাইক নিলে সমস্যা হতো। প্রায় 5 ঘন্টা পর পৌঁছলাম। তখন প্রায় রাত 8টা হয়ে গেল। তুই আসছিস? ওই ছেলেটা কোথায়? তারপর ইরফান আমাকে একটা জায়গায় নিয়ে গেল। দেখলাম কয়েকজন ছেলে আড্ডা দিচ্ছে। ইরফান আমাকে একটা ছেলেকে দেখাই দিল। আমি আর কিছু না বলে গিয়ে ছেলেটাকে কলার ধরে উঠিয়ে কিছু বলতে না দিয়েই এলোপাতাড়ি মারা শুরু করে দিলাম। ওর সাথে যারা ছিল তারা আমাকে কিছু বলতে পারছে না, কারণ স্টাইল বদলালেও এখন আমাকে ভালো করে চেনা যায়, তাই ওরা আমাকে চিনে। আর কিছু বলার সাহস পেল না। এর মাঝে ছেলেটাকে অনেক মারলাম। ছেলেটা শুধু চিৎকার করছে, কিন্তু মারার পর ছাড়লাম। তুই আমাকে মারছিস? তুই জানিস আমি কে? না, জানি না। তুই আমাকে মারার সাহস কই পাইলি? আমার বাবাকে বলে তোর এমন অবস্থা করব যে। আর বলার সুযোগ না দিয়ে আবার মারা শুরু করে দিলাম। মারতে মারতে আধমরা করে ফেললাম। তাও শালাকে মারতে ইচ্ছে হচ্ছে। আমিও ওর পিছু পিছু আসলাম। এরপর ও বাসার মানে এমপির বাসার সামনে এসে ভিতরে ঢুকলো। ওখানে এমপির কিছু ছেলে পেলে ছিল। ছেলেটা এবার সাহস করে আবার বলল, ওই কুত্তা, এবার আয় মার আমাকে। ওখানে একা ছিলাম, এবার আমাকে মারতে আয় শালা কুত্তা। মাথা আবার খারাপ হয়ে গেল। আবার গিয়ে মারতে শুরু করলাম। ছেলেটা চিৎকার করছে আর অবাকও হয়েছে। ছেলেটা মনে করছে ওর বাবার লোকগুলো আমাকে মারতে আসবে, কিন্তু তারা কেউ আসেনি। উল্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কারণ তারাও আমাকে চিনতে পেরেছে, তাই কেউ সামনে আসছে না। এবার বল, তোর কোন বাবা তোকে বাঁচাতে আসবে? কে তো তুমি? ভাই, আপনি এতদিন কোথায় ছিলেন? আর আপনাকে খুঁজেও পেলাম না কেন? ছেলেটা এবার আরো অবাক হলো, কারণ ওরা আমাকে ভাই ডাকছে, আবার আপনি করে বলছে। ছেলেটা এবার ভয় পেল। তখনই পিছন থেকে একজন বলে উঠল, এই কে রে তুই, আমার ছেলের গায়ে হাত তুলিস? পিছনে ফিরে তাকাতে দেখলাম এমপি আমাকে দেখেই এমপি 420 ভোল্টের শক খাইলো। কোনো কথা বলছে না। এবার তো মারছি, যদি আবার আমার বোনের সাথে খারাপ ব্যবহার করে তাহলে একদম মেরে ফেলবো, কথা মাথায় রাখবি। শাকিল, তুমি হঠাৎ এখানে? আপনার ছেলেকে বলে দিবেন যদি আবার শুনি আমার বোনের সাথে খারাপ ব্যবহার করছে বা ডিস্টার্ব করছে, তাহলে কি করবো আপনি ভালো করেই জানেন। আমি বলে দিব, আসলেও এ বিদেশ থেকে আসল, তাই তেমন কিছু জানে না এখানকার শো সম্পর্কে। সব বুঝিয়ে দিবেন। এরপর ওই জায়গা থেকে চলে আসলাম। কিরে, তুই বাসায় যাবি না? না। কেন, চল তোকে বাসায় দিয়ে আসি। না, লাগবে না। আর আমার পরিবারের খেয়াল রাখবি। আর যদি এই ছেলেটা আবার কিছু করে তাহলে আমাকে বলবি। এরপর ওদের থেকে বিদায় নিয়ে চলে আসলাম ঢাকায়। বাসায় আসতেই, কি রে, কোথায় গেলি? তাও তো বলে গেলি না। আসলে ফুপি, তারপর সব বললাম ফুপিকে। তুই বাসায় না গিয়ে চলে আসলি কেন? কি মুখ নিয়ে যাবো ফুপি? আগে সব ঠিক হোক তারপর যাব। ঠিক আছে, তোর যেমন ইচ্ছে। এরপর দিনগুলো স্বাভাবিকভাবে চলতেছে। সামিয়ার পরিবারে সব ঠিক হয়ে গেছে, আর সামিয়া আর আমার সম্পর্ক আরো ঘনিষ্ঠ হলো। এভাবে চলে গেল আরো 1 বছর। আমার অনার্স কমপ্লিট হলো। মোটামুটি ভালো রেজাল্ট করছি। একজন সিনিয়র ভাইয়ের সাহায্যে একটা সফটওয়্যার কোম্পানি দিলাম। ভালোভাবে দিন যাচ্ছে। এখন আমার সমাজে নাম আছে, তবে সেটা আগের শাকিল না, বিজনেসম্যান শাকিল হিসেবে। এখন আমি সমাজের অনেক উঁচু পর্যায়ে।
এই 2.5 বছরে পরিবারের কারোর সাথে কোনো যোগাযোগ হয়নি। জানি না তারা কেমন আছে। ইরফানের থেকে জেনেছি যে তারা নাকি আমার অনেক খোঁজ করেছে। আজ সামিয়া আর ঋতুর সাথে শপিংয়ে যাওয়ার কথা, কিন্তু আজ যে আমি জীবনে এত বড় ঘটনা ঘটবে তা কখনো ভাবিনি। সকালে রেডি হয়ে তাদের নিয়ে বের হলাম। মেয়েদের নিয়ে এই এক সমস্যা, কোনো কিছুই তাড়াতাড়ি পছন্দ করে না। একবার এটা দেখবে, আরেকবার ওটা দেখবে। অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছি শপিং মলে। ওদের সাথে শপিং করতে করতে হাঁপিয়ে গেছি। হঠাৎ একটা জায়গায় চোখ আটকে গেল। এটাকে আমি স্বপ্ন দেখছি নাকি সত্যি? তাড়াতাড়ি করে ওই জায়গা থেকে বাইরে চলে আসলাম, কারণ আমি চাই না তারা আমাকে দেখুক। তাড়াতাড়ি করে বাইরে চলে আসলাম, কিন্তু আসার সময় সামিয়া সেটা খেয়াল করলো আর আমার পিছন পিছন সেও বের হয়ে গেল। কি হলো? কিছু না। আমাকেও বলবে না? সামিয়া ওখানে আব্বু আম্মু ছিল। মানে তোমার আব্বু আম্মু? হুম। তাহলে এখানে চলে আসলে কেন? চলো তাদের কাছে যাবে। না মানে? আর একটা কথাও না, তুমি এখন প্রতিষ্ঠিত হয়েছো, আগে সেই শাকিল না, তাই তারা এখন তোমাকে মেনে নেবে। আর তুমি তো জানোই যে তারা তোমাকে ছাড়া তারা ভালো নেই। কিন্তু আর কত কাঁদাবি আমাদের? আর কত কষ্ট পাবো বল আমাদের? আমি পিছনে তাকাতে আমার চোখ দিয়ে বন্যা শুরু হয়ে গেল, কারণ সে আর কেউ না, আমার প্রিয় আম্মু। আমি আর থাকতে পারলাম না, গিয়ে আম্মুকে জড়িয়ে ধরলাম। আম্মুও আমাকে জড়িয়ে ধরলো। আজ যেন চোখে পানি কিছুতেই মানছে না, অঝরে ঝরে পড়ছে, পানি পড়ছে। কেন আমাদের থেকে এতদিন দূরে ছিলি? কেন আমাদের এত কষ্ট দিলি? আমি কিছুই বলতে পারছি না। বল, কি শান্তি পেয়েছিস আমাদের কষ্ট দিয়ে? আমি চোখ তুলে তাকাতেই দেখলাম সামনে আমার আব্বু দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আব্বুও আর কিছু বলতে পারছে না, আমিও কিছু বলছি না। আম্মু, আমি এখন যাই, এটা বলে চলে আসতে লাগলাম। হঠাৎ পিছন থেকে কেউ আমার হাত ধরে ফেললো। পিছনে তাকাতেই দেখলাম আব্বু আমার হাত ধরে আছে। আমি পিছনে ফিরতেই আব্বু ঠাস করে আমার গালে একটা থাপ্পড় দিয়ে আব্বু কান্না করে দিল। যে মানুষটা চোখে কোনোদিন পানি দেখিনি সে আজ কান্না করছে। আব্বু। মার, তুই আমাকে মার, আমাকে। এভাবে বলছো কেন আব্বু? ওই দিন আমি না হয় রাগের মাথায় বলেছিলাম বাড়ি থেকে বের হতে, কিন্তু তুই সত্যি চলে আসলি কেন? কি সুখ পেয়েছিস আমাদের দুঃখ দিয়ে? না আব্বু, তুমি ওই দিন ভালোই করেছিলে, না হয় আজ আমি এখানে আসতে পারতাম না। প্লিজ তুই আমাদের মাফ করে দে, আর রাগ করে থাকিস না, আমাদের সাথে বাসায় চল। আব্বু, তোমাদের প্রতি আমার রাগ নাই, আর আমি এমনিতেই বাসায় যেতাম, কারণ আমি তোমাদের আশা পূরণ করতে পারছি। সত্যি তুই আমাদের সাথে যাবি? আব্বু, যাব। ভাইয়া? আরে কে এটা, ভূত নাকি? কি আমি ভূত? না, তুই তো পেতনি। ভাইয়া, এতদিন পর দেখা হলো আর তুই আদর না করে উল্টো আমার সাথে ফাজলামো করিস? তো কি করব আমার কিউট বোনটার সাথে? ভাইয়া যা, তোর সাথে কথা নাই। ওকে বলিস না, তোমাদের একজনের সাথে পরিচয় করিয়ে দেই। সামিয়াকে দেখিয়ে, এ হলো সামিয়া। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি। ওয়ালাইকুম সালাম, কিন্তু তোদেরকে তো চিনলাম না। আম্মু, সব হবে, এখন বাসায় চলো, তারপর বাকি কথা হবে। বাসা মানে? মানে আমার বাসাতে। তোর বাসা কোথায়? চলো, তারপর সব জানতে পারবি। তারপর গিয়ে আমার গাড়ি আনলাম, ওদের দাঁড় করিয়ে। আসলে গাড়ি নিয়ে তেমন কোথাও যাই না, আজ ঋতুকে সহ আনতে হয়েছে, তাই গাড়ি আনলাম। আমি গাড়ি নিয়ে আসতেই, এটা কার গাড়ি? কার আবার? আমারই গাড়ি। এত দামি গাড়ি এখনো আমিও নিই নাই, আর তুই নিয়ে ফেললি? বাহ বাহ বাহ। তুই আগে বলতো এখানে কি করিস, আবার আগের মতো করিস না তো? আম্মু, তুমি আমাকে সন্দেহ করো? আরে ভাইয়া বলে দে না কি করিস, তাহলেই তো হয়। শাকিল, বলে দাও। ধুর, ভাবলাম তোমাদের বাসায় নিয়ে গিয়ে সারপ্রাইজ দিব, তার হলো না। আমি এই সফটওয়্যার কোম্পানির মালিক। কি? কেন? না, আমার ছেলে এখন এত বড় একজন বিজনেসম্যান। আম্মু, দেখলাম অনেক খুশি। এদের খুশি দেখে আজ অনেক ভালো লাগছে, আমার সব কষ্ট মুছে গেল। আজ আমি অনেক খুশি। সামিয়া, ঋতু কোথায়? ওর আরো দেরি হবে, বললো আমাদের চলে যেতে। আচ্ছা চলো। আব্বু আম্মু, তোমাদের জন্য আরো একটা সারপ্রাইজ আছে। আমাদের আর সারপ্রাইজের দরকার নাই বাবা, যা দিলি এতে আমরা অনেক খুশি। মনে হচ্ছে আজ দুনিয়ার সব সুখ আমার কাছে। অনেক। আচ্ছা বাবা, তুই এতদিন ছিলি কিভাবে? খাওয়া দাওয়া কিভাবে করলি? আর বাসায় কোথায় পেয়েছিস প্রথমে? আম্মু সব জানতে পারবে। আর খাওয়া দাওয়া সামিয়া আর আরেকজন মানুষের সাথে ছিলাম। আরেকজন মানুষ মানে? আব্বু সব জানতে পারবে বাসায় গেলে। কিন্তু তোমরা হঠাৎ ঢাকায় এলে, এটার কারণ বুঝলাম না। আসছিলাম ডাক্তারের কাছে তোর মাকে নিয়ে। কেন, আম্মুর কি হয়েছে? আরে তেমন কিছু না, এখন সব ঠিক আছে। তুই অস্থির না হয়ে ভালো মতো গাড়ি চালা। এরপর কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। গাড়ি থেকে নেমে এখন ভাবছি ফুপিকে দেখলে এদের রিয়াকশন কেমন হবে। যাই হোক, হয়তো খুশি হবে, কিন্তু টেনশন হচ্ছে আব্বু যদি এখনো
ফুপির উপর রাগ করে থাকে। যাই হোক, দরজার কাছে এসে কলিং বেল বাজালাম। ভাইয়া, এত বড় বাসা তোর? পেতনি। ভাইয়া। এর মাঝে ফুপি দরজা খুলে দিল, আর ফুপিকে দেখেই আব্বু আম্মু দুজন থ হয়ে গেল। ফুপিরও একই অবস্থা, কেউ কিছু বলছে না। এর মাঝে আব্বু বলল, সুপিয়া তুই এখানে? ভাইয়া, ভাবি তোমরা? শাকিল ও এখানে কি করছে? আমি অবাক হলাম। আব্বু কি বলছো? ঠিকই তো বলছিস, ও এখানে কেন? আব্বু ফুপি আমার সাথে থাকে এখানে আসার পর থেকে। ও তোর সাথে কেন? আমি পরিবেশ ঠান্ডা করতে বললাম। আব্বু বাকি কথা পরে হবে, এখানে দাঁড়িয়ে ঝগড়া করো না, ভিতরে চলো। ফুপি দরজা থেকে ভিতরে চলে যায়। যাওয়ার সময় স্পষ্ট দেখলাম ফুপির চোখে পানি। কিন্তু এখন আমি কি করব? তখন ফুপির পালিয়ে যাওয়া ছাড়া কোনো পথ ছিল না। আর এখন আব্বুর রাগ করাটা স্বাভাবিক, দুইজন দুইজনের জায়গা থেকে ঠিকই আছে। এখন আমার কি পড়া উচিত? বাসায় আসার পর মনে করছি আনন্দ করব, কিন্তু তা আর হলো না। আমার মনে হয় আব্বু এখনো ফুপির উপর রেগে আছে। একটু পর আম্মু আর সামিয়াকে নিয়ে আমার রুমে আসলাম। আম্মু আব্বু এমন করছে কেন? অনেকদিন পর ফুপিকে পেল, আব্বু খুশি না হয়ে রাগ দেখাচ্ছে কেন? আমিও ঠিক বুঝতে পারছি না। তোর আব্বু তো এমন না। আমার মনে হয় আব্বু এখন ফুপির উপর রেগে আছে। হয়তো। আমার মনে হয় তোমার আঙ্কেলকে ফুপির ব্যাপারে সব বলা উচিত। ঠিক বলেছো, হয়তো সব জানার পর আব্বুর রাগ চলে যাবে। আমি আব্বুর কাছে ড্রয়িং রুমে গেলাম। আব্বু দেখি সোফায় বসে আছে। ফুপিকে কোথাও দেখলাম না, হয়তো নিজের রুমে বসে কান্না করছে। আব্বু একটা কথা বলার ছিল। কি কথা বল? আব্বু তুমি ফুপির উপর রেগে আছো কেন? তোকে কে বললো আমি সুপিয়ার উপর রেগে আছি? আমি অবাক হলাম। তাহলে এগুলো কি ছিল? আব্বু একটু হেসে, সুপিয়া আমাকে যতটা ভালোবাসে আমি তার থেকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু ও আমাদের ছেড়ে চলে গেল। বল আমার কি কষ্ট হয়নি? তাই এখন ওকে একটু কষ্ট দিচ্ছি, দেখবি সব ঠিক হয়ে যাবে। কিন্তু আব্বু ফুপি তোমার অবহেলা নেওয়ার মতো অবস্থায় নাই। মানে? তারপর আব্বুকে ফুপি পরিবার হারানোর সব কথা বললাম, আর আমার কাছে কিভাবে আসলো তাও বললাম। সব শুনে আব্বুর চোখে পানি চলে আসলো। তুই আমাকে এগুলো আগে বলিসনি কেন? বলার সময়ই দাওনি। আমি যে ওকে এখন আরো কষ্ট দিচ্ছি। আচ্ছা বল ও রুম কোনটা? তারপর আব্বুকে ফুপির রুম দেখিয়ে দিলাম, আর আব্বু ফুপির রুমে চলে গেল। আব্বুর সাথে আমিও গেলাম। গিয়ে দেখলাম ফুপি খাটের সাথে হেলান দিয়ে কান্না করছে। সুপিয়া। আব্বুর ডাক শুনে ফুপি নড়ে বসলো। আসলে আমি বুঝতে পারিনি যে তোর উপর এত বড় ঝড় গেছে। না ভাইয়া, তুই তো ঠিকই বলেছিস, এখানে আমার জায়গা নাই, আমি কালই চলে যাব। আচ্ছা আমাকে মাফ করে দে, আমার ওসব বলা উচিত হয়নি। না ভাইয়া, তুই মাফ চাচ্ছিস কেন? আর একটা কথাও বলবি না, না হয় থাপ্পড় খাবি। আজ থেকে আমরা পুরো পরিবার একসাথে থাকবো। আব্বু ফুপিকে জড়িয়ে ধরলো, ফুপিও আব্বুকে জড়িয়ে ধরে কান্না করছে। আব্বু মুখে এটা শুনে আমার রাজ্য জয়ের আনন্দ হলো। এত সহজে আব্বু সবকিছু মেনে নিবে জানতাম না। আজ আমি অনেক খুশি, আমাদের পুরো পরিবার একসাথে হলাম। আব্বু ফুপি শান্ত করে আমাকে বলল, আচ্ছা শাকিল, আমি একটা জিনিস বুঝলাম না। কি আব্বু? সামিয়া মেয়েটা কে? তোর বৌমা। মানে? মানে ও আর তোর ছেলে প্রেম করে? এসবের মানে কি শাকিল? আব্বু এখন কি তুমি নিজের ছেলের থেকে ছেলের প্রেম কাহিনী শুনবে? আরে ছাড়, আমি বলছি তোকে সব। ফুপি তুমি বলো। এটা বলে আমি ওখান থেকে চলে আসলাম। আজ যে আমি কি খুশি তা বলে বোঝাতে পারবো না। এর মাঝে আমার বোন মানে পেতনিটা এসে হাজির। ভাইয়া, তোর বাসাটা না অনেক সুন্দর। সত্যি? আর তুইও পুরাই বদলে গেছিস। ভালো। আচ্ছা ভাইয়া, কেমনে পারলি আমাদের ছেড়ে এতদিন থাকতে? অনেক কষ্টে। আর এখন সবাই এক হয়ে গেল, আর সব ঠিক হয়ে গেছে এখন। আর পুরোনো কথা বলিস না রে পেতনি। ভাইয়া, কিন্তু একটা জিনিস বুঝলাম না। কি জিনিস? সামিয়া আপুটা কে? হবে কেউ? ওই রকম একটা মেয়ে পটাতে পারিসনি? কত কিউট একটা মেয়ে, আর অনেক ভালো। না, পারিনি। পারবি না তুই। দেখা যাবে পেতনি। অনেক পেতনি বলেছিস, আরেকবার বললে কিন্তু খারাপ হয়ে যাবে। তুই আমার কি করবি? পেতনি একটা। তুই একটা ভূত তাহলে। এর মাঝে সামিয়া আমাদের কাছে আসলো। কি হচ্ছে ভাই বোনে মিলে? ঝগড়া করছে এই পেতনিটার সাথে। আপু, তুমি কিছু বলো না, এ আমাকে সারাক্ষণ পেতনি বলছে। ওই, ওকে পেতনি বলছো কেন? ও কি পেতনি? বউ। মিতু তো অবাক। বউ মানে? সামিয়া দেখি লজ্জায় লাল হয়ে গেছে, আর মিতু অবাক। আমি ওখান থেকে চলে আসলাম। সামিয়াদের কাছ থেকে সরে নিচে যেতেই দেখলাম আব্বু আর আম্মু সাথে ফুপিও বসে বসে গল্প করছে, আর সাথে হাসাহাসি করছে। আজ মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে বড় সুখী। কতদিন পর আমরা পরিবারের সবাই একসাথে হলাম, আর সব ঠিক হয়ে গেছে।
সাথে ফুপিও ফিরে এসেছে, একদম পারফেক্ট পরিবার। আমি যেতে আমাকে দেখে আব্বু ডাক দিল। কিরে তোর ফুপি যা বলছে তা কি ঠিক? কি বলেছে ফুপি? আরে হাদারাম, সামিয়ার ব্যাপারে। আমি মাথা নাড়ালাম। তো এখন কি করবি ভাবছিস? কি করব আর? আমরা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কিসের আম্মু? তোরা সামিয়ার বিয়ে। আরে ফুপি, এটা বলেই মিতু গিয়ে ফুপির পাশে গিয়ে পিছন থেকে ফুপির গলা জড়িয়ে ধরলো। অবশ্য ফুপি যখন বাসা থেকে চলে যায় তখন মিতু 2 বছরের হবে, আর আসার পর থেকে একটু একটু ভাব জমিয়ে ফেলছে মিতু ফুপির সাথে। কারণ ফুপি যখন একা রুমে বসেছিল তখন দেখলাম সামিয়া ফুপির সাথে। ফুপি আগে আমার বিয়ে হোক, তারপর ভাইয়ার বিয়ে দিয়ে দিও। তো কি তোমার জন্য বসে থাকবে নাকি? ততদিনে তো তোমার ভাই বুড়ো হয়ে যাবে। আরে সমস্যা নেই, সামিয়া আপু বুড়ো বয়সেও ভাইয়াকে বিয়ে করবে। সামিয়ার দিকে তাকালাম, বেচারি লজ্জায় লাল হয়ে গেছে। এই মিতু পেতনিটাও না। আচ্ছা হয়েছে, তোমরা ও বিয়ে নিয়ে দিব, আগে শাকিলেরটা দিয়ে দিই। কালকেই সামিয়াদের বাসায় যাব। এর মাঝেই হঠাৎ আব্বু উঠে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আরে আব্বু, কান্না করছো কেন? বাবা তুই আমাকে মাফ করে দিয়েছিস তো? আরে আব্বু, এগুলো কেন বলছো? তোকে ওই দিন রাগের মাথায় বাসা থেকে বের করে দিয়েছি, তারপর অনেক খুঁজেছি, তোর বন্ধুরাও কিছু বলেনি। আমি ওদের বলতে মানা করেছি। তুই বাসায় ফিরে গেলি না কেন? আব্বু, এসব কথা বাদ দাও। আর আমাকে তুমি বের করে দিয়ে আমার জীবনে বড় উপকার করেছো। দেখো আজ আমি কতটা সফল হয়েছি। এই সব কিছুই হয়েছে ওই দিন তোমার করা শাসনটাই। তবে আমি তোমাদের কাছে গিয়েছিলাম, বাসায় যাইনি। কখন গেলি ভাইয়া? মনে আছে তোকে এমপি ছেলে ডিস্টার্ব করতো? তুই কিভাবে জানিস? আর ওকে নাকি কেউ একজন মেরেছিল, তারপর থেকে আর ডিস্টার্ব করেনি। হয়তো তোর কোনো বন্ধু মেরেছিল। হাহা, আমার বন্ধু না, আমি ওকে মেরেছিলাম। মানে? তারপর সব বললাম। তুই আমাদের এতটা কাছে গিয়েও দেখা না করে চলে এসেছিস? মিতু আমাকে জড়িয়ে ধরে, ভাইয়া তুই দূরে থেকেও আমাদের সাহায্য করেছিস। তোমার বোনকে কেউ ডিস্টার্ব করবে এটা কখনো হয়? হঠাৎ করে কলিং বেল বেজে উঠলো। আমি গিয়ে দরজা খুলে দিলাম। আরে ইরফান, কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? আজ আমার সবচেয়ে খুশির দিন। আর আমি ভালো না থাকি কেমনে? ঈশা, কেমন আছো? আমিও ভালো আছি ভাইয়া। ভাইয়া আমাকে মাফ করে দিন, আমার জন্য কত কিছু হয়ে গেল। আর ইরফানের কাছ থেকে কালই সব জানতে পারলাম। ওসব বাদ দাও, ভিতরে আসো, সব বুঝে যাবে। তারপর ওদের আব্বু আম্মুর কাছে নিয়ে গেলাম। আব্বু, দেখো তো চিনতে পারো কিনা। হ্যাঁ, এ তো আমার বন্ধুর মেয়ে। আঙ্কেল আসলে ওই দিন ভাইয়ের কোনো দোষ। বললাম না আগের কথাগুলো কেউ বলবে না। এরপর আর কেউ ওদিকে যায়নি, সবাই গল্প করতে ব্যস্ত। ইরফান আমাকে একদিকে এনে, ভাই এসব কেমন হলো? তারপর ওকে সব বললাম। তারপর আর কি হবে, ছাদে দাঁড়িয়ে আছি। আজ আমার বাসর রাত। হ্যাঁ, সামিয়ার সাথে আমার বিয়ে হয়েছে। ওই দিনের পর দিন আব্বু আম্মু ওদের বাসায় যাই। এমনিতেই আমাদের সবকিছু ওর পরিবার জানে, তাই আর কোনো নিমত হয়নি। বিয়ে শেষ হয়ে গেল, তেমন কোনো বড় অনুষ্ঠান হয়নি, পারিবারিকভাবে হলো। পরে একটা পার্টি হবে, সবার দাওয়াত রইল। ওই মজা করলাম। কেউ আসবেন না, রাস্তায় পুলিশ দেখলে ধরে মাইর দিবে। পরে আসবেন। ওই তুই এখানে কি করিস? এমনি দাঁড়িয়ে আছি। চল নিচে যাই। এরপর ইরফান আমাকে রুমের সামনে নিয়ে আসলো, আমাকে দিয়ে চলে গেল। ভিতরে ঢুকতে যাব এমন সময় ঋতু আর মিতু এসে হাজির। ওই কই যাস? আগে আমাদের বেতন দিয়ে যা, না হলে ভেতরে যেতে পারবি না। কিসের বেতন? এমা, এত কষ্ট করে তোমার বাসর ঘর সাজালাম, তার টাকা দাও। ও, তার কর্মচারীরা তোমাদের বেতন কত? আপাতত 50,000 হলেই হবে। কি, এত টাকা কেন? 5,000 নেই? এই জিজু, 1 টাকাও কম হবে না। এত কিপটামি করিস কেন? দে না টাকা। কি আর করার, ওদের টাকা দিয়ে ভিতরে গেলাম। ভিতরে যেতে হার্টবিট বেড়ে গেল। চারিদিকে তাকিয়ে দেখলাম রুমটা আসলে সুন্দর করে সাজিয়েছে। যাক, টাকা দেওয়া লস হলো না। খাটের উপর দেখি সামিয়া এক হাত লম্বা ঘোমটা দিয়ে বসে আছে। আমি খাটের পাশে যেতেই সামিয়া নেমে আমাকে সালাম দিল। আমিও ওকে উঠালাম। আজ না আমার অনেক বড় খুশির দিন। কেন? একসময় ভাবতাম আমার জীবনের কিছুই হবে না, কিন্তু দেখো উপরওয়ালা আমার পরিবার ঠিক করে দিয়েছে, তোমাকেও আমার করে দিয়েছে। আমিও অনেক খুশি। আচ্ছা যাও, ওযু করে এসো। এরপর সামিয়াকে নিয়ে 2 রাকাত নামাজ পড়লাম। আমার না একটা স্বপ্ন আছে। কি স্বপ্ন? দেখলাম সামিয়া লজ্জা পাচ্ছে। কি হলো বলো? আমি চাই আমাদের টুইন বেবি। আর কিছু বলতে না দিয়েই বললাম, ইউ মিন টুইন? হুম। ও, তাহলে তো খাটিনটাও বেশি করতে হবে। এটা বলেই লাইট অফ করে দিলাম। কি পাঠকটা, আরো কি শুনতে চান? যে যার কাজে যান, আমরা আমাদের কাজ করি। আমাদের জন্য দোয়া করবেন সবাই। জানি না কেমন হয়েছে,
তবে চেষ্টা করেছি আপনাদের মন মতো লিখতে। তাও কতটুকু লিখতে পেরেছি জানি না। দোয়া করবেন যেন আরো ভালো লেখা আপনাদের কাছে নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন।